মধ্যপ্রাচ্যে একটা নতুন কৌশলগত চাল শুরু হয়েছে। একটা বড় ধরনের সামরিক সংঘাত পুরো অঞ্চলের পরিস্থিতিই বদলে দিয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা ইরানের নতুন যুদ্ধ কৌশল আর এই সংকটের পেছনের কারণগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। উপসাগরীয় অঞ্চল জুড়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা এর আগে কখনো দেখা যায়নি, আর এর ফলে পুরো এলাকাটা এখন বলতে গেলে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তো পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব কিভাবে এই আগুনের স্ফুলিঙ্গ ছড়াল, এরপর ইরানের যুদ্ধের নতুন কৌশলটা কি, তারপর এই ত্রিমুখী অচলাবস্থার দিকে নজর দেব, আর সবশেষে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন প্রথম ভাগটা দিয়েই শুরু করা যাক। কিভাবে একটা নির্দিষ্ট হামলা থেকে এমন একটা সর্বাত্মক প্রতিশোধের জন্ম হল যেটা সবকিছুকে নাড়িয়ে দিয়েছে। ঘটনার শুরুটা হয়েছিল 28শে ফেব্রুয়ারি 2026-এ। আমেরিকা আর ইসরায়েল একসাথে মিলে একটা সামরিক অভিযান চালায়, আর তাদের টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্ব, মানে আয়াতোল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই হামলায় তারা সবাই নিহত হন। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান উপসাগরীয় অঞ্চল জুড়ে বিশাল এক পাল্টা আক্রমণ শুরু করে। সত্যি বলতে ইরানের এই জবাবটা ছিল অভাবনীয়, খুব দ্রুত আর বিশাল পরিসরে। এর মাত্রাটা আগের যে কোনো সংঘাতের চেয়েও অনেক বেশি ছিল। ভাবা যায়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে তারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন টার্গেটে 137টা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল। শুধু তাই না, একই সাথে এই আক্রমণে 209টা শাহেদ ড্রোনও ব্যবহার করা হয়েছিল। মানে এটা ছিল একটা বিশাল আর খুব ভালোভাবে পরিকল্পনা করা একটা আক্রমণ। আর এই আক্রমণের ফল ছিল ভয়াবহ। দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরা আর বুর্জাল আরবের মতো জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। দুবাই আর কুয়েটের আন্তর্জাতিক বিমানবন্দরও হামলার শিকার হয়। আবুধাবি বিমানবন্দরে একজন নিহত আর 7 জন আহত হন। এমনকি ইসরায়েলের বেইত শিমেশ শহরেও একটা আলাদা মিসাইল হামলায় 9 জন মারা যান এবং 20 জনেরও বেশি আহত হন। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় ভাগে যাই। ইরানের এই বিশাল আক্রমণের পেছনের মূল কৌশলটা কি? বিশ্লেষকরা একে বলছেন অ্যাসিমেট্রিক এন্ডিউরেন্স বা অপ্রতিসমভাবে টিকে থাকা। চলুন বোঝার চেষ্টা করি এই জিনিসটা আসলে কি। দেখুন, অপ্রতিসম যুদ্ধ মানে হল সরাসরি শক্তির লড়াই না, বরং এখানে অন্য কৌশল দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা হয়। সহজ করে বললে এই কৌশলের মূল লক্ষ্য 3টা। 1. শত্রুর প্রথম শক্তিশালী আক্রমণটা সহ্য করে টিকে থাকা, যাতে পাল্টা আক্রমণ করা যায়। 2. প্রচুর পরিমাণে ড্রোন আর মিসাইল ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে ফেলা। আর 3. বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ তৈরি করা। এই কৌশলের আসলে 3টা মূল ধাপ আছে। প্রথমত, প্রথম আঘাত সহ্য করা, মানে শুরুতে কিছু ক্ষতি হলেও সেটা মেনে নিয়ে পাল্টা আক্রমণের জন্য শক্তি বাঁচিয়ে রাখা। দ্বিতীয়ত, সংখ্যা দিয়ে আত্মকীয় করা, মানে ঝাঁকে ঝাঁকে ড্রোন আর মিসাইল পাঠিয়ে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেওয়া। আর তৃতীয়ত, অর্থনৈতিক চাপ, যেমন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, যাতে সারা বিশ্বের অর্থনীতিতে চাপ পড়ে আর ইরান রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে। এখন ইরানের এই জটিল কৌশলটা কাজে লাগানোর পেছনে একটা বড় কারণ হল তাদের সামরিক কাঠামোটা অন্যদের মতো না। ওদের আসলে 2টো আলাদা সেনাবাহিনী আছে। একদিকে আর্তেশ, মানে নিয়মিত সেনাবাহিনী, ওদের কাজ হলো দেশের সীমান্ত আর আকাশ সীমা রক্ষা করা। আর অন্যদিকে আছে আইআরজিসি, মানে রেভলিউশনারি গার্ড। ওদের মূল দায়িত্ব হল দেশের রাজনৈতিক ব্যবস্থাকে রক্ষা করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্রোন আর মিসাইলের ভাণ্ডারটা ওদেরই নিয়ন্ত্রণে থাকে। এই পুরো প্রেক্ষাপটে তৈরি হয়েছে একটা ত্রিমুখী অচলাবস্থা। তো চলুন তৃতীয় ভাগে আমরা এই অচলাবস্থার মধ্যে থাকা প্রত্যেকটা শক্তির আসল জোর আর দুর্বলতার জায়গাগুলো একটু বিশ্লেষণ করে দেখি। এখানে দেখুন আমেরিকার সামরিক প্রস্তুতিটা কী পর্যায়ে গেছে। ফেব্রুয়ারির শুরু থেকেই আমেরিকা এই অঞ্চলে 120টারও বেশি যুদ্ধবিমান এনে রেখেছে। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এত বড় বিমান শক্তি আর মোতায়েন করা হয়নি। এটা তাদের অসম্ভব সামরিক শক্তিরই একটা প্রমাণ। তাহলে চলুন 3 পক্ষের শক্তি আর দুর্বলতাগুলো একটু দেখে নিই।
ইরানের সবচেয়ে বড় শক্তি হল তারা কম খরচে অনেক দিন ধরে ছোট ছোট হামলা চালিয়ে যেতে পারে, কিন্তু তাদের দুর্বলতা হল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আর ভঙ্গুর অর্থনীতি। অন্যদিকে ইসরায়েলের আছে খুব উন্নত সামরিক প্রযুক্তি আর আমেরিকার সমর্থন, কিন্তু একটা লম্বা যুদ্ধ তাদের সাধারণ মানুষের উপর এবং অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি করবে। আর আমেরিকার কথা যদি বলি, তাদের সামরিক শক্তি অকল্পনীয়, কিন্তু দেশের ভেতরে আরেকটা লম্বা যুদ্ধে জড়ানোর ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছার খুব অভাব। তার মানে একদিকে যেমন অসম্ভব সামরিক শক্তি, অন্যদিকে রাজনৈতিক ইচ্ছার অভাব, আর এটাই এই অচলাবস্থার মূল কারণ। কোনো পক্ষের জন্যই জেতার কোনো সহজ রাস্তা খোলা নেই। এখন আমরা আমাদের শেষ ভাগে চলে এসেছি। সবশেষে প্রশ্ন আসে, সামনে কি হতে যাচ্ছে? যা মনে হচ্ছে, আমরা একটা নতুন ধরনের খণ্ডিত সংঘাতের যুগে প্রবেশ করতে চলেছি। ইরানের দিক থেকে কিন্তু পরিস্থিতি শান্ত করার কোনো ইচ্ছেই দেখা যাচ্ছে না। যেমন তাদের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক ভাষণে বলেছেন, আপনারা আমাদের রেড লাইন পার করেছেন এবং এর মূল্য আপনাদের দিতেই হবে। আমরা এমন বিধ্বংসী আঘাত হানব যে আপনারা নিজেরাই প্রাণভিক্ষা চাইবেন। এই ধরনের কথা থেকে তাদের কঠোর অবস্থানটা স্পষ্ট বোঝা যায়। বিশেষজ্ঞরা যা বলছেন তা হল, এটা কোনো সরাসরি বা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে না, বরং আমরা একটা লম্বা আর অনিশ্চিত ছায়া সংঘাত দেখতে যাচ্ছি। এটা যুদ্ধের একটা নতুন, আরও বিপজ্জনক আর দীর্ঘস্থায়ী একটা রূপ। এই যে নতুন ধরনের ছায়াযুদ্ধ শুরু হলো, যেখানে অস্ত্র হলো ড্রোন, মিসাইল আর অর্থনৈতিক চাপ, এর শেষটা কোথায়? এই লড়াইয়ের চূড়ান্ত মূল্যটা ঠিক কী হবে? এই প্রশ্নটাই হয়তো আগামী দিনে পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।